নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজি সম্পর্কে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিকভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই অপদার্থ পুরন্দরকে পড়িলে বর্ষাকাল, বাঘে চাটে হরিণের গাল, এই যে বাধ্য হয়ে শব্দটা ব্যবহার করা উচিত ছিল, যে তিনি বাধ্য হয়ে ক্ষমা চাইলেন। আমি বলছি কিছু জিনিসের ক্ষমা হয় না। অনন্ত মহারাজ যেভাবে একের পর এক নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রশ্ন তুলেছেন, অশ্লীল আক্রমণ করেছে, শুধুমাত্র একটা পদ্মবিভূষণ কেড়ে নিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা তার শাস্তি নয়। তিনি একজন এমপির বিরুদ্ধে একটি সরকার ব্যবস্থা নিতে গেলে অনেক ডেকোরাম মেনটেন করতে হয়। কেন্দ্র সরকারের স্পিকারের কাছে পারমিশন নিতে হয়, স্পিকার না হলে পুলিশ তার অব্দি যাবে না, এটা কিন্তু জেনে রাখতে হবে। একদম আইনটা জেনে রাখছে। সিপিএম এর নেতারা বড় বড় লেকচার মারছে, বিজেপি বিরোধিতায় নেমে পড়েছে, একটা অস্ত্র পেয়ে গেছে যে এই অনন্ত মহারাজ বিজেপির এমপি, ঠিক আছে, এই দেখো তারা নেতাজি বিরোধিতা করছে, তারা দেশদ্রোহী। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি করেছিলেন? শুধু ঐতিহাসিক ভুল বলে মাপ পাবেন আপনারা? তেজর কুকুর বানানো, তারপরে কার্টুন এঁকে নিয়ে তাকে বিভিন্নভাবে মেলাইন করা, এত কিছু করার পরে শুকরের মুখ দিয়ে তার কার্টুন ইয়ে করা। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী যদি জেলে দিতে হয়, তার ভূমিকা, যদি আভাসের ভূমিকা থাকে, তার আরেক ভাইপো আবেশ, তার যদি ভূমিকা থাকে, তাকেও ডাকা হোক। তিনি কোথায়? মুখ্যমন্ত্রী বসবে, নান্টু ঘোষ বসবে, দে বসবে, সঞ্জয় মুখোপাধ্যায় বসবে, তার প্রতিবেশী, একদম সোজা ক্রিমিনাল নান্টু ঘোষ, যার বৌমা চাকরি চোর, ছেলে ক্রিমিনাল, লটারি পেয়েছে এলাকার একটা গরিব মানুষ, তার লটারি কেড়ে নিয়েছে, এমন একজন ক্রিমিনালকে নির্মল কেন বলছো? ও একটা লটারাইজ ক্রিমিনাল, নান্টু ঘোষ। নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঠিক যেমন ভাবে 1943 সালে, 43-এর এবং 41-42-এর সেই সময় একের পর এক তৎকালীন কমিউনিস্ট পার্টির বিটি রণদেবে কিংবা গঙ্গাধর অধিকারী, ডক্টর গঙ্গাধর অধিকারী যেভাবে তেজর কুকুর বানানো, তারপরে কার্টুন এঁকে নিয়ে তাকে বিভিন্নভাবে মেলাইন করা, এত কিছু করার পরে শুকরের মুখ দিয়ে তার কার্টুন ইয়ে করা, এইসব পিপুলস ওয়ার গ্রুপের মাধ্যমে তৎকালীন কমিউনিস্ট পার্টি, যারা আজকে সিপিআই সিপিআইএম, তখন সিপিআই ছিল, পরে সিপিআইএম তাদের থেকে বেরোয়, তারা যেমন নেতাজিকে আক্রমণ করার পরে ঐতিহাসিক ভুল বলেও আজ অব্দি ক্ষমা পায়নি। আজ অব্দি ক্ষমা পায়নি তারা। আজ অব্দি যতদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্তিত্ব ভারতবাসীর হৃদয়ে থাকবে, ততদিন কমিউনিস্ট পার্টিকে লোকে ক্ষমা করবে না। ঠিক একইভাবে আজকে এই কুলাঙ্গার শব্দটা ব্যবহার করছি, কুলাঙ্গার, কুলাঙ্গার, অসাংবিধানিক, আমার মুখ দিয়ে এটা শোভনীয় নয়, কিন্তু আমি বের করছি কারণ এটাই তার প্রাপ্য। অনন্ত মহারাজ যেভাবে একের পর এক নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে নিয়ে প্রশ্ন তুলেছেন, অশ্লীল আক্রমণ করেছেন, তার দেশভক্তি, তার কৃতিত্ব, তার কাজ নিয়ে একের পর এক প্রশ্ন করেছেন, যেভাবে দিনের পর দিন কংগ্রেসীরা প্রশ্ন করেছিল, তাকে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিল, তার রহস্য, তার অন্তদান রহস্যের কোনো সুরাহা কোনো দিন কোনো কংগ্রেস কিংবা তাদের সাথে জোটবদ্ধভাবে পরবর্তীকালে সরকারে থাকা সিপিআই ফরওয়ার্ড ব্লক, নেতাজির নিজের দল ফরওয়ার্ড ব্লক, তারা দাবি তুলে করেনি। ঠিক একইভাবে অনন্ত মহারাজকেও শুধুমাত্র বঙ্গবিভূষণ কেড়ে নিয়ে তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা তার শাস্তি নয়। বঙ্গবিভূষণ রাজ্য সরকার কেড়ে নিয়েছে, রাজ্য সরকারের এর বাইরে এখতিয়ার ছিল না। কারণ বুঝতে হবে, আইনত রাজ্যসভার সাংসদ কিন্তু অনন্ত মহারাজ, অফকোর্স বিজেপি কেন্দ্র সরকারের প্রস্তাবনায় তিনি গেছেন। রাজ্য তাকে বঙ্গবিভূষণ দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের স্বার্থে, রাজবংশী ভোটের স্বার্থে। বিজেপি তাকে লোকসভায়, রাজ্যসভায় পাঠিয়েছিল প্রান্তিক জনগোষ্ঠীর কাজ করার তাগিদে, যে তারা কাজ করবে। উনি সাংসদ হিসেবে গেলে প্রান্তিক রাজবংশী সম্প্রদায় উত্তরবঙ্গের জন্য কিছু ডেভেলপমেন্ট করা যেতে পারে, বঞ্চিত উত্তরবঙ্গের কিছু হলেও হতে পারে। কিন্তু এই মানে তাই নয়
যে তিনি এম্পাওয়ার্ড হয়ে একের পর এক দেশ বিরোধী স্লোগান তুলবে। দেখো, রাজবংশী সম্প্রদায়ের মানুষরাও কিন্তু অনন্ত মহারাজের আচরণে রীতিমতো ক্ষুব্ধ, রীতিমতো তারা কোণঠাসা। কারণ একটি অনন্ত মহারাজ শুধু এটা বলে নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে ছোট করেনি। তিনি যে সম্প্রদায়ে বিলংস করে, যাদের প্রতিনিধিত্ব করার কথা বারবার প্রকাশ্যে বলেন, সে সম্প্রদায়কে তো কোণঠাসা করলো। আমি বলছি, কোনো একটি ব্যক্তির সাথে কোনো একটি সম্প্রদায়ের কোনো যোগ নেই, এটা ঠিক। কিন্তু মানে অনন্ত মহারাজ তো বারবার রাজবংশী বেশভূষা পরে নারায়ণী সেনায় আবিষ্ট হয়ে ব্যক্তিগত সুরক্ষায়, রাজবংশী সম্প্রদায়ের তরফ থেকে সেই সেনা করা হয়, তাদের ট্র্যাডিশনাল। এমনকি তিনি যখন শপথ নিতে গেলেন, রাজ্যসভায় যান, সেই রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যের প্রতীক একটি মুকুট পরেন কিন্তু তিনি। ফলে এই সব পরে যখন তিনি এই কাজগুলো করেন, তার মাথায় রাখতে হবে সেই সম্প্রদায়টাও কিন্তু তাদের ঐতিহ্য, তাদের নিষ্ঠা, তাদের দেশপ্রেম, তাদের নেতাজির প্রতি ত্যাগ, সেটাও কিন্তু গুণান্বিত হয়। আমি দেখো, রাজ্য বঙ্গবিভূষণ কেড়েছে, তার বাইরে তো রাজ্যের কিছু করার নেই, কারণ এমপি তিনি। একজন এমপির বিরুদ্ধে একটি সরকার ব্যবস্থা নিতে গেলে অনেক ডেকোরাম মেনটেন করতে হয়। কেন্দ্র সরকারের স্পিকারের কাছে পারমিশন নিতে হয়, স্পিকার না হলে পুলিশ তার অব্দি যাবে না, এটা কিন্তু জেনে রাখতে হবে, একদম আইনটা জেনে রাখো। আমি মনে করি এই অপদার্থ কুলঙ্গারকে কেন্দ্র সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে এর বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করবে বা নিজেরা করাবেন। তা না হলে যে অখণ্ডতার প্রতীক, তুমি জানো নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমরা দেশপ্রেমিক হিসেবে জানি। নেতাজি সুভাষচন্দ্র বসু এই আজকে এই কুলাঙ্গার অনন্ত মহারাজ জানে না, জানবে কি করে, পড়াশোনাও তো করে না, যে এই নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু চিঠি দিয়ে উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল গম্ভীরা, আমাদের ওখানকার মালদার গম্ভীরা ভারতবর্ষের একটা বড় লোক সংস্কৃতি, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিলেন। তাইলে তোমাকে আমি ডকুমেন্টস দেখাতে পারি, একটার পর একটা আমার কাছে এইসব ডকুমেন্টস আছে। আমি লোকশিল্পের পুনরুত্থানে নেতাজি সুভাষচন্দ্র বসু গম্ভীরাকে পুনর্স্থাপন করার জন্য তিনি চিঠি লিখছেন। আমি বলছি যে এই যে বামেরা একটা সময় তাদের পিপুলস ওয়ার পত্রিকায় বড় বড় করে শুকরের মুখ দিয়ে নেতাজিকে করেছিলেন, কিংবা তোজর কুকুর বলেছিলেন, এমনকি নেহেরুর সাথে তাল মিলিয়ে তৎকালীন বামেদের অন্যতম মুখ বিটি রামদেবের কথাটা 10ই জানুয়ারি 1943 পিপুলস ওয়ার গ্রুপে ভারতের কমিউনিস্ট পার্টি তৎকালীন প্রমুখ মুখপাত্র বিটি রামদেবে লিখলেন, সুভাষ বোসের আহ্বান নিশ্চিত রূপে প্রত্যেকটি সচেতন ভারতবাসীর কাছে পৌঁছবে এবং কমিউনিস্ট পার্টির নেতৃত্বে জনসাধারণ তাকে সেই উত্তর দেবে যা একজন বিশ্বাসঘাতকের প্রাপ্য। তাদের বিশ্বাসঘাতক বলেছিল। আজকে এই সিপিএম এর নেতারা বড় বড় লেকচার মারছে, বিজেপি বিরোধিতায় নেমে পড়েছে, একটা অস্ত্র পেয়ে গেছে, যে এই অনন্ত মহারাজ বিজেপির এমপি, ঠিক আছে, এই দেখো তারা নেতাজি বিরোধিতা করছে, তারা দেশদ্রোহী। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা কি করেছিলেন? শুধু ঐতিহাসিক ভুল বলে মাপ পাবেন আপনারা? শুধু তাই নয়, সেই সময় ডক্টর রনেন সেন তিনি একটা আত্মজীবনী পরবর্তীকালে লিখেছিলেন, সিপিআই এর নেতা। সেখানে তিনি লিখছেন, স্ট্যালিন সিপিআই নেতাদের উদ্দেশ্যে ভর্ৎসনা করে বলেছিল, রাশিয়ার মানে অল ইন অল যিনি মানে জননেতা, তিনি বলেছিলেন যে সিপিআই যেভাবে ব্রিটিশদের এক প্রকার সহযোগিতা করেছিলেন সাম্রাজ্যবাদের, ব্রিটিশ সাম্রাজ্যবাদকে বিরোধিতাতে পরিত্যাগ করে নেতাজির পাশে না থেকে, সেটা বকলমে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আশ্রয় প্রশ্রয় এবং সুবিধা করে দিয়েছিল। এটা পারে না। আজকে তারা কথা বলছে, চাইলে আমি সেই বইটাও দেখাতে পারি। প্রশ্ন হলো যে অনন্ত মহারাজের মতো একজন দেশদ্রোহীর বিরুদ্ধে কি ব্যবস্থা পরবর্তীকালে নেবে? রাজ্য নিয়ে ফেলেছে, আরো ভয়ানক ব্যবস্থা নেবে। ইতিমধ্যে অ্যারেস্ট শুরু হয়েছে। নির্মল ঘোষ এখন বিধায়ক থাকতো, মমতা ব্যানার্জির দল স্পিকারকে দিয়ে পারমিশনই দিত না। তোমার মনে আছে, অনেক বিধায়ক দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার পরে তৎকালীন বিমান মুখোপাধ্যায় স্পিকার বলেছিলেন,
আমি আমার পারমিশন ছাড়া আমার বিমান ব্যানার্জি অ্যারেস্ট করতে দেবো না। আজকে নির্মল ঘোষের সাথে মানে নান্টু ঘোষ, নির্মল ঘোষ তো নির্মল কেন বলছো, ও অতটাই নির্মল, হ্যাঁ অনির্মল, নান্টু ঘোষ একদম সোজা ক্রিমিনাল নান্টু ঘোষ, যার বৌমা চাকরি চোর, ছেলে ক্রিমিনাল, লটারি পেয়েছে এলাকার একটা গরিব মানুষ, তার লটারি কেড়ে নিয়েছে, এমন একজন ক্রিমিনালকে নির্মল কেন বলছো? ও একটা লটারাইজ ক্রিমিনাল নান্টু ঘোষ। এই নান্টু ঘোষকে বিধায়ক থাকলে, মমতা ক্ষমতা থাকলে অ্যারেস্ট করতে দিত বা দিয়েছে? আমি বলছি ওনার সাথে অনন্ত মহারাজের তফাৎ আছে। অনন্ত মহারাজ একজন রাজ্যসভার এমপি, তার ডেকোরাম মেনে, ভারতবর্ষের আইন মেনে তাকে অ্যারেস্ট করার জায়গাটা দেবে সরকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, অ্যারেস্ট হবে। কিন্তু নির্মল ঘোষ আজকে অ্যারেস্ট যে হলো, লুকিয়ে থাকার পরেও পার পেল না পুরীতে গিয়ে, সেই নির্মল ঘোষ কিন্তু এই অভয়া কাণ্ডের অন্যতম চাবি। তোমার মনে আছে অভয়ার বডিটাকে 9 অগস্ট কিভাবে গ্রিন করিডোর করে নিয়ে গিয়ে 3 জন মিলে ওখানে 3-4টে বডিকে টপকে পুড়িয়েছিল? দেখো, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের আদেশনামায় বলা আছে এই ধরনের কেসে 3টের পরে পিএম করা যায় না, পোস্টমর্টম করেছিল, চালান রসিদ ছাড়া পোস্টমর্টম। ভারত পশ্চিমবঙ্গ সরকারের আইন আছে হিন্দু মতে পোড়ানোর জন্য শ্মশানে ন্যূনতম আত্মীয় থাকতে হয়, মৃতের আত্মীয় সই করতে হয়, কারণ ওই কাগজটা যে রসিদটা দেয় শ্মশান কর্তৃপক্ষ, সেটা দিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু হয় পরবর্তীকালে। ফলে এত কিছু, একটু মানে এত অতি সক্রিয়তা কি ছিল এই নান্টু ঘোষের? ওই ওখানকার পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ওই পানিহাটির করেছিল, চেয়ারম্যান করেছিল, এই বডিটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার হিসেবে দেবু, সম্ভবত সঞ্জীব মুখোপাধ্যায় তার প্রতিবেশী আরেকজন 3 নম্বর যে দেবু, সম্ভবত তাকে কিন্তু চেয়ারম্যান করেছিল পরবর্তীকালে। আমার প্রশ্নটা গিয়ে কোথায়, যে আপনার এত সক্রিয়তা কেন যে গ্রিন করিডোর করে নিতে হলো? আপনার এত কি এমন হয়েছিল? কোনো বডিটা নিয়ে কোনো ঝামেলা আমরা তো শুনিনি। এমনকি কি এমন হলো পরিবারের বাবা মার কনসার্ন নেওয়া? তার বাবা মা একবার বলছিলেন যে আমার কষ্টার্জিত পয়সায় আমার মেয়ের মুখাগ্নিটা হতো, আমার মেয়ের পোড়ানোর টাকাটা পর্যন্ত আমি দিতে পারিনি। এটা কতটা অভাগী যে তার পিতা তাকে পোড়াতে পারেনি। কেন? প্রশ্নটা কার নির্দেশে? এই হেন কতগুলো প্রশ্ন পাশাপাশি রেখে তাকে অ্যারেস্ট করে কিন্তু আমার মনে হয় অনেক কিছু বের করা যাবে অভয়ার মৃত্যু বা হত্যা নিয়ে। এখানে একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে ভবানী ভবনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নান্টু ঘোষ কিংবা নির্মল ঘোষ যেটাই বলুন না কেন তাকে বসানো হয়, কোন বিস্ফোরক তথ্য সামনে আসবে? রাজ্য সরকার কি পারবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মল ঘোষকে ভবানী ভবনে মুখোমুখি বসাতে সিআইডি কি ডাকবে? সিআইডি ডাকবে কিনা সিআইডি জানে, কিন্তু আইন বলছে অভয়ার হত্যা, খুন, রেপ অ্যান্ড মার্ডার এর সাথে রিলেটেড বায়োলজিক্যাল ফিজিক্যাল কোনো ডকুমেন্টস আর নেই। তাহলে এই রেপ অ্যান্ড মার্ডারটা কারা করলো সেটা কিভাবে স্ট্যান্ড করবে? এখানে একটা পজিটিভ দিক আছে কি জানো, এখানে এর রিলেটেড যাদের অতি সক্রিয়তা ছিল, ডিসি সেন্ট্রাল, ডিসি নর্থ যেটা ইন্দিরা মুখোপাধ্যায় বা আরেকজন গুপ্তা, অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল সিপি, তৎকালীন সিপি, এমনকি তুমি দেখো ওই সৌরভ কুমার ঝা, তালা থানার যিনি ব্ল্যাঙ্ক রেখেছিল এফআইআর কপিটা, রাতে এফআইআর করেছিল ওই ব্ল্যাঙ্কটা, এমনকি তালা থানার ওসি তৎকালীন যে পরবর্তীকালে অ্যারেস্ট হয়েছিল সন্দীপ ঘোষ, এমনকি সঞ্জীব রায় তো আছেই, সঞ্জয় রায়, এমনকি এই এন্টায়ার ওই মানে যেখানে প্লেস অফ অকারেন্স আপাতত যেটা দেখানো হচ্ছে, সেখানে যারা ছিল, যাদেরকে বাঁচাতে ছবি ক্রপ করতে হয়েছিল, লালবাজারকে বলতে হয়েছিল, যে বিরূপাক্ষকে বলতে হয়েছিল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলছে ওই যে লাল জামা উনি জয়নাল আবেদিন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আমাদের পরে জানা গেল না, তৃণমূল ডাক্তার ছেলের থ্রেড কালচারের অন্যতম জনক ওটা হচ্ছে অভিক দে। বিরূপাক্ষ ছবিটা ক্রপ করে, হাতটা ক্রপ করা যায়নি, ধরা পড়ে গেছিল। এই যে এদেরকে নিয়ে বসে পানিহাটির 3 জন হোতা, তার মধ্যে 2 জন তো ধরাই পড়ে গেছে, আরেকজন ধরা পড়ে যাবে, এদের নিয়ে বসে মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার সবচেয়ে কিংপিন
যে রাত্রি 2টো অবধি আপনি সিপির সাথে কি কথা বলছিলেন? সাধারণত সিএম কে সিপির সাথে কথা বলতে গেলে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের কাছে নোট দিতে হয় যে আমি এটা বলবো, কি মর্মে বলবো। এটা কথাটা তিনি কি বলেছিলেন আজও আমরা জানতে পারিনি। কি ইনস্ট্রাকশন সিপি কে তিনি দিয়েছিলেন যে সিপি 14 তারিখে 150 জন পুলিশ নিয়ে 75 জন, সরকারের দেওয়া বয়ান সুপ্রিম কোর্টে 75 জন লুম্পেনকে তাণ্ডব করতে দিল, এভিডেন্স ভাঙতে দিল, লুট করতে দিল 14ই অগস্ট আরজি করে হাসপাতালে। এই সব কিছু কিন্তু এক রিলেটেড একটা জায়গায় চলে আসবে, বৃত্ত সম্পন্ন হয়ে যাবে যদি এদেরকে মুখোমুখি বসানো যায়। ঠিক বলেছো, মুখ্যমন্ত্রী বসবে, নান্টু ঘোষ বসবে, দে বসবে, সঞ্জয় মুখোপাধ্যায় বসবে, তার প্রতিবেশী, কত দরদি প্রতিবেশী, মেয়েটাকে অভাবে না খেয়ে কাপড় সেলাই করে বাবা পরিয়েছে, প্রতিবেশী তাকে সাহায্য করেনি। পোড়ানোর সময় কত দরদ, মার চাতে কত বড় মাসির দরদ যে ছুটে গিয়ে বডিটাকে পুড়িয়ে দিল, বাবা মা আসার অপেক্ষা করলো না। এই সবগুলো কিন্তু এক হয়ে গিয়ে, আমি বলছি চাইলে সিবিআই, সিআইডি এই মামলাটাকে দ্রুত 1 মাসের মধ্যে নেওয়া হবে। তাহলে সুমিত রায়ের পরবর্তী ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। সুমিত রায়কে তো আজকেও তলব করা হয়েছে। দেখো, সুমিত জলে তলে স্থলে খালি তলবিত হচ্ছে। তলবের পরে সুমিত মুখ খুলছে, তারপর একদিন তলব কেটে যাবে। সুমিতও 4টে মামলায় যেটা নিয়ে রক্ষা কবচ পাওয়ার জন্য তিনি নিবেদন করছেন সেটাও পেয়ে যাবে। তারপরে কোন দিন শুনবে সুমিত করে উড়ে কোন একটা ভালো তুতুতে চলে গেল। নাকি 15 আগস্টের পরে বা 15 আগস্টে আমাদের মুখ্যমন্ত্রী ভালো কিছু উপহার দেবে? আমি জানি না। দেখো, উপহার বিষয়টা এবং তুমি যেটা ভবিষ্যৎ ইয়ে করছো লটারি পাও, সেই লটারি আমি কোনোদিনই বিশ্বাস করি না। ভাগ্য নিয়ে আমার কোনো রকম ইন্টারেস্ট নেই, ওই বস্তুটাও বিশ্বাস করি না। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ করছেন, স্বল্প সময়ের মধ্যে তিনি অনেক কিছু করেছেন। আশা করছি বছর ঘুরতে ঘুরতে তিনি অভয়ের মামলার সম্পূর্ণ সিলেবাসটা উনি কমপ্লিট করে দোষীদের জেলে পুরবেন, প্রকৃত দোষীদের জেলে পুরবেন। আবেশ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে সিআইডি কি জেরা করবেন? কারণ অভয়ার মা রত্না দেবনাথের কিন্তু সরাসরি অভিযোগ রয়েছে। দেখো, মানে রত্না দেবীর তো প্রচুর অভিযোগ। সমস্যা হচ্ছে সিবিআই 2 বছর কি করেছে? কিচ্ছু কি করেনি। সীমা পাহুজা কি কারণে পশ্চিমবঙ্গ সরকারের সেই রিপোর্ট, যে রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রশ্ন তুলেছিল, বারবার বলেছিল যে এখানে প্রশাসন এই তদন্তের নামে ট্যাম্পার করেছে এভিডেন্স গুলোকে, সেটাই সিলমোহর দিয়ে ওরা চলে গেলেন। সিবিআই এর আবার মনে হয়েছে বারবার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ভর্সনার পরে যে এবার কিছু করাও দরকার, ভুল হয়েছে, নতুন আধিকারিক রিক্রুটমেন্ট হয়েছে, রাজ্যে পালা বদলের পরে রাজ্য পুলিশও এটা নিয়ে জিরো টলারেন্স দেখাচ্ছে তাদের কৃতকর্মের জন্য। আজকে তারা মানে অনুতপ্ত হয়েই লালবাজারের নতুন আধিকারিকরা ভালো সঠিক তদন্তটা করে তাদের যে পূর্বসূরি যে ভুলটা করেছেন বা ইচ্ছা করে, লালবাজারেই তো এটা পুরোটা করিয়েছে, সেটা সমাধান করবেন। এইটা করবেন কতদিনে করবেন? কারণ এখনো পর্যন্ত কিন্তু আমার বাড়ির বোনটির রেপ অ্যান্ড মার্ডারের সুরা হয়নি। সমুদ্র হিমাচল সারা পৃথিবী যে ঘটনার জন্য আন্দোলিত হয়ে গেছিল, উত্তাল হয়ে গেছিল, সারা পৃথিবী জুড়ে রাস্তায় নেমেছিল সাধারণ অপামর নারী পুরুষ, সবাই রাত জেগেছিল, রাত দখল করেছিল মেয়েরা। 14ই আগস্ট আজকে সেই অভিশপ্ত দিনে, যেদিন এই সরকারের প্রেরিত গুন্ডারা সেই আরজিকর ভাঙতে গিয়েছিল, আমরা রাত জাগছিলাম, ওদিকে সরকার রাত জেগে এভিডেন্স ধ্বংস করছিল। এই সবগুলোকে কবে দিনের আলোয় আনবে, নাকি সেটাও আবার ওই আমাদের বিভিন্ন ধরনের অন্যান্য চাকরি চুরি, গরু চুরির মতন অভিযুক্তরা একের পর এক যে ছাড়া পেয়ে গেছে তেমনই ছাড়া পেয়ে যাবেন, এটা ধরা পড়বেন না? আমি জানি না। মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে অগাধ বিশ্বাস রেখে বলছি, দ্রুত এর সমাধান করুন। আশা করছি সিআইডি সিবিআইয়ের সাথে কোর্টের যে মনিটরিং এর তদন্তটা করছে সিবিআই, হাতে হাত মিলিয়ে সমস্ত দিকগুলোকে একটা টেবিলে এনে দোষীদের শাস্তি দেবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী যদি জেলে দিতে হয়, তার ভূমিকা, যদি আভাসের ভূমিকা থাকে, তার আরেক ভাইপো আবেশ, তার যদি ভূমিকা থাকে, তাকেও ডাকা হোক। তিনি কোথায়?